ভারতবর্ষের যেদিকে সূর্য ওঠে আমরা সেই পূর্ব প্রান্তের মানুষ। আমাদের রাজ্য অষ্টলক্ষীর এক লাবণ্য, পর্বতকন্যা ত্রিপুরা, সবুজে ঢাকা সুনিবিড় এক শান্ত জনপদ। আজ এক ঐতিহাসিক দিন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রাজ্যকে পুরনো স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করছেন। সারা দেশের চোখে আলোয় উদ্ভাসিত হচ্ছে আমাদের রাজ্য। এই আলো আত্মবিশ্বাসের, সম্ভাবনার, আগামী দিনের। শিক্ষা এ এক জীবনব্যাপী সাধনা। তা মনে রেখে দূরদৃষ্টিবান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চালু করেছেন জাতীয় শিক্ষানীতি 2020। आज हम सभी एक ऐसे क्षण का हिस्सा बन रहे हैं जो हमारे देश के भविष्य निर्माण की नींव डाल रहा है। एक ऐसा क्षण है जिसमें नए युग के निर्माण के बीज पड़े हैं। राष्ट्रीय शिक्षा नीति 21वीं सदी के भारत को नई दिशा देने वाली है। সেই নীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লাস, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি। 2027 সালের মধ্যে সর্বজনীন সাক্ষরতার লক্ষ্যে যাত্রা শুরু হয় 2022 সালে। ত্রিপুরা নতুন উদ্যমে দৃঢ় পদক্ষেপে সেই লক্ষ্য পূরণে নেমে পড়ে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে শুরু হয় উল্লাস, নবভারত সাক্ষরতা কর্মসূচি। শিক্ষা দপ্তর, এসসিআরটি, রাজ্য সাক্ষরতা মিশন, অবসরপ্রাপ্ত শিক্ষক, ছাত্রছাত্রী সকলেই মিলে গড়ে তোলে এক নিরলস উদ্যোগ। 18 মে 2023 আগরতলায় প্রথম রাজ্য স্তরের সভার মাধ্যমে শুরু হয় উল্লাসের প্রাতিষ্ঠানিক পথ চলা। গঠিত হয় কমিটি, তৈরি হয় বাংলা, ইংরেজি ও ককবুড়ো পাঠ্য সামগ্রী। শিক্ষক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু হয়। কলেজ পড়ুয়া যুবাদের নিয়ে গঠিত হয় ইয়ুথ লিটারেসি কর্পস, যারা পৌঁছে যায় প্রান্তিক মানুষের দুয়ারে। গড়ে ওঠে 943টি সামাজিক চেতনা কেন্দ্র। 2228 জন স্বেচ্ছাসেবী শিক্ষক কাজ শুরু করেন। কেউ নিজের উঠোনে বানান পাঠশালা, কেউ বাজারে শেখান অক্ষর জ্ঞান। তবে এই পথ সহজ ছিল না। রাজ্যে 1961 সালে সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। 1991-তে 60.44, 2001-এ 73.19 এবং 2011-তে তা দাঁড়ায় 87.22%। 2018 সালের আগের প্রকল্পগুলো কেবলমাত্র নাম সইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমান সরকার চেয়েছে কার্যকর সাক্ষরতা, যাতে মানুষ জানে অক্ষর, অঙ্ক, ব্যাংক, ডিজিটাল জীবন ব্যবস্থা। সেই লক্ষ্যে উল্লাস কর্মসূচির প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে। 2023-24 PLFS অনুযায়ী রাজ্যের সাক্ষরতা বেড়ে দাঁড়ায় 93.7% এবং উল্লাসের সাম্প্রতিক সাফল্যে তা হয় 95.6%। একটি স্বপ্ন যদি সঠিকভাবে রূপায়িত হয় তবে তা ইতিহাস করে। ত্রিপুরার সেই ইতিহাস আজ লেখা হলো অক্ষরের আলোয়। নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইফতারিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি ওএসডি এডুকেশন ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা সিদ্ধার্থ শঙ্কর রায় স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাই। আমরা জানি যে তৃতীয় রাজ্য হিসাবে ত্রিপুরা গত 23 জুন ফুল ফাংশনাল লিটারেট বা ফুল ফাংশনাল লিটারেসির ঘোষণা হয়ে গেছে। আপনারা পুরো টিমকে, যারা এই কাজ করেছেন, তাদেরকে স্টুডিও ত্রিপুরার পক্ষ থেকে অনেক অভিনন্দন রইল। স্যার, এই যে ফুল ফাংশনাল লিটারেসির যে কর্মযজ্ঞের একটা প্রেক্ষাপট ছিল নিশ্চিতভাবে, সেই প্রেক্ষাপটটা যদি আপনি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। আমি প্রথম ফুল লিটারেসি এই ব্যাপারটা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই।
ব্যাপারটা হচ্ছে আমরা 2024 সালের অক্টোবর মাস নাগাদ আমাদের এডুকেশন সেক্রেটারি মিস্টার সঞ্জয় কুমার আচ্ছা ওনার একটা ডিও লেটার আমাদের চিফ সেক্রেটারির উদ্দেশ্যে লেখা একটা ডিও লেটার, ওখানে উনি উল্লেখ করেন যে পিএলএফএস একটা সার্ভে, হুম হুম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই সার্ভে অনুযায়ী এটা 2023-এ হয়েছিল, 2023-24, আমাদেরটা হয়েছে 23-এ ত্রিপুরারটা। সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার তখন 2023-এর ছিল 93.7, হুম হুম মানে জাস্ট উনি তারপর লিখলেন যে আর মানে 1.3% অ্যাটেন্ড করলেই হুম হুম। আমরা ফুল লিটারেট স্টেট হিসেবে ঘোষিত হতে পারবো। হুম। অর্থাৎ উনি একদম স্পষ্ট করে যেটা বললেন যে 95% যদি কোনো রাজ্য বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল সাক্ষরতার হার অর্জন করতে পারে হুম 95 বা তার বেশি, বেশি তাহলে সেই রাজ্য নিজেকে পূর্ণ স্বাক্ষর বা ফুল লিটারেট হিসেবে ঘোষণা করতে পারবে, ডিক্লেয়ার করতে পারবে। এরপর এবং ওইখানেই ওই চিঠিতেই আশা প্রকাশ করা হয় যে যেহেতু মাত্র 1.3%, 1.3% দূরে আছেন আপনারা 95 থেকে, কাজেই একটু চেষ্টা করলেই আপনারা এটা অ্যাটেন্ড করতে পারেন এবং পূর্ণ রাজ্য হিসেবে তখন পর্যন্ত কোনো রাজ্য কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি। এর কেন্দ্রশাসিত অঞ্চল একটা পেয়েছিল 1 বছর আগে, আচ্ছা লাদাখ। আচ্ছা স্যার তো এর পরপরটা দিয়ে আমাদের প্রস্তুতি, আমরা স্বাভাবিকভাবে এটা খুব উৎসাহব্যঞ্জক এবং খুব ইন্সপায়ারিং একটা লেটার, অ্যান্ড উই হ্যাভ অ্যাক্টেড আপন ইট। উই স্টার্টেড ওয়ার্কিং ভিগোরাসলি। আমরা কাজ চলছিলই, 22 থেকেই চলছিল, কিন্তু কাজের মানে গতি আমরা আরো বৃদ্ধি করলাম এবং আমরা পরপর কতগুলো পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোকে বলে এফএল নেট, হ্যাঁ, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অ্যাসেসমেন্ট টেস্ট, আচ্ছা FLNAT। তো এই পরীক্ষাগুলোতে দেখা গেল যে আমাদের যে মানে সাফল্যের হার সেটাও যথেষ্ট মানে আশাব্যঞ্জক। শুধু আশাব্যঞ্জক বললেই হবে না, মানে এটাকে যদি আরো সঠিকভাবে বলতে হয় তাহলে মাত্র 2টো রাজ্য আমাদের থেকে এগিয়ে এই এফএল নেটের রেজাল্টের পরিপ্রেক্ষিতে, আমরা তৃতীয় রাজ্য এফএল নেটের রেজাল্টের পরিপ্রেক্ষিতে। তো সেখানে এবং পরবর্তীকালে আমরা হিসেব করে দেখলাম এবং আমাদের স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট এটার মধ্যে আমাদের হেল্প করেছেন যে আমরা 95.6% লিটারেসি অ্যাটেইন করতে সক্ষম হয়েছি। যদিও আমাদের এই কাজগুলো গোছাতে গোছাতে ইতিমধ্যে প্রথম মিজোরাম, তারপর গোয়া, এই দুটো রাজ্যই তাদেরকে পূর্ণ স্বাক্ষর হিসেবে নিজেদেরকে ছুঁয়ে ফেলেছে। তো যাই হোক, হয়তো মানে আরেকটু দ্রুত করতে পারলে আমরাও প্রথম রাজ্য হয়ে যেতে পারতাম, তাও যেটা হয়েছি সেটাও কম নয়, সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাজ্য ত্রিপুরা। তো আপনি জানতে চাইছিলেন যে এর পেছনের প্রেক্ষাপটটা একটু বলি। যদি আমরা স্বাধীনতার পরের মানে সময়টা লক্ষ্য করি, আপনি একটু আগেই যখন আমরা দুজন কথা বলছিলাম মানে ইন্টারভিউর আগে, তখন বলছিলেন যে 1961 সালের যে জনগণনা সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী
দেখা যায় মাত্র 20.6% হুম। জনগোষ্ঠী তারা স্বাক্ষর ছিল। হুম। তো চ্যালেঞ্জটা কত বিশাল ছিল চিন্তা করে দেখুন। 61 সাল। এরপর ধীরে ধীরে প্রতিটি জনগণনাতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম একের পর এক মানে প্রোগ্রাম এনেছেন হুম। বয়স্কদের স্বাক্ষর করতে, অ্যাডাল্ট লিটারেসি। হুম। হুম। বেসিক্যালি এখনো আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা এটা দেখে, এটা মানে অ্যাডাল্ট লিটারেসি বা অ্যাডাল্ট এডুকেশন নামে পরিচিত। তো আমরা কিছু কিছু করে এগিয়ে যেতে থাকলাম। 2011-র যে জনগণনা সেটা অনুযায়ী আমাদের 87.22। হুম। পরবর্তীকালে একদম সাক্ষরতার সংজ্ঞাটাই একদম পুরোপুরি বদলে দেওয়া একটা ধারণা এলো। কখন এলো? 2020-তে যখন জাতীয় শিক্ষানীতি, জানেন, ন্যাশনাল এডুকেশন পলিসি, সংক্ষেপে এনইপি 2020, এনইপিতে এই জায়গাটার উপর খুব জোর দেয়া হলো, খুব স্বাভাবিকভাবেই, যে আমরা একটা বিকশিত দেশ হিসেবে যখন আত্মপ্রকাশ করতে চলছি, পূর্ণ বিকশিত দেশ হিসেবে, এবং যখন আমরা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের যে হৃত আসন, আমাদের যে হারানো যে সিংহাসন, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আমরা আবার পুনরুদ্ধার করব, বিশ্বগুরুর পর্যায়ে, অন্তত শিক্ষার দিক দিয়ে বিশ্বগুরুর পর্যায়ে আমরা উপনীত হব। তো সেই পরিপ্রেক্ষিতটাকে মাথায় রেখে একটা বিরাট জনগোষ্ঠী যদি নিরক্ষর থেকে যায়, যদি তাদের মানে বেসিক যে মানে সাক্ষরতা এবং গাণিতিক যে গুণ ভাগ করার যে মানে সাধারণ দৈনন্দিন যেটা দরকার হয়, একদম ওই দক্ষতাটা যদি তাদের মধ্যে গ্রো না করে, তাহলে এই বিরাট একটা মানে জনগোষ্ঠী, অনালোকিত জনগোষ্ঠী বলতে পারেন তাদেরকে, এই জনগোষ্ঠীটা নিয়ে বিকশিত হয়েও বা আমরা কি অর্জন করব? তো 2020 যে আপনারা জানেন যে এই যে জাতীয় শিক্ষানীতি, এটা একটা আমূল মানে পট পরিবর্তন করে দেওয়ার মতো একটা ইয়ে নীতি, এবং যেখানে ভারতীয় প্রাচীন সভ্যতা সংস্কৃতি সেগুলোকে মানে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের একটা শেকড় খুঁজে নেওয়ার একটা সুযোগ এই শিক্ষানীতির মাধ্যমে হয়েছে, এবং সেই শিক্ষানীতিতেই এই সাক্ষরতাটাকে একটা ভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে, যার নির্যাসটা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার প্রথম একটা প্রকল্প তৈরি করলেন, এর নাম এনআইএলপি বা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম, নবভারত সাক্ষরতা কার্যক্রম। পরবর্তীকালে এটার একটা নতুন নামকরণ হয় উল্লাস। উল্লাস কথাটা শুনলেই একটা আনন্দ, একটা উচ্ছ্বাস এরকম আসে। এটা যেমন একটা দিক, সত্যি একদম পজিটিভ ভাইব একটা রয়েছে। এই একই সঙ্গে কিন্তু উল্লাস কথাটা একটা এব্রিভিয়েশনও বটে, ULLAS। ইউটা দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এল দিয়ে লাইফ লং, আবার এর পরের এলটা দিয়ে হচ্ছে লার্নিং, ফর অল, এ দিয়ে হচ্ছে অল, ইন সোসাইটি, এস। এই হচ্ছে উল্লাস। আচ্ছা স্যার, এইবার যে লিটারেসিটা, এটার মধ্যে কিন্তু ফাংশনাল একদম এই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে এটাই স্যারের কাছ থেকে আমার জানা যে ফাংশনাল শব্দটির মাধ্যমে কোন বিষয়কে ভীষণ গুরুত্ব দেওয়া ভীষণ হয়েছে? ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। এটাতেই আমি যাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে, এতদিন সাক্ষরতার সংজ্ঞাটা কি বোঝাতো? একদম মানে স অক্ষরটা লেখা, স্বাক্ষর করতে পারে মানে সিগনেচার করতে পারে।
স্বাক্ষর আর স্বাক্ষর দুটো বানানের কিন্তু দুরকম আছে। আমাদের যে সাক্ষরতা যেটা বলছি, এটায় দন্ত স্বর বফলা নেই, হ্যাঁ। ঠিক আছে। আর স্বাক্ষর এতে দন্ত স্বর বফলা আছে, মানে স্ব অক্ষর, নিজের অক্ষর, নিজের নামের অক্ষরগুলোকে চিহ্নিত করতে পারা। হ্যাঁ, এবং এইগুলোকে সন্নিবেশিত করে নিজের নামটাকে লিখতে পারা, এটা হচ্ছে স্বাক্ষর, দন্ত স্ব বফলা স্বাক্ষর। আর এই সাক্ষরতার অর্থটা কিন্তু আরো ব্যাপক। যদিও আমরা এতদিন যে প্রথাগত যে সাক্ষরতা, এই দুটোর মধ্যে আমরা গুলিয়ে ফেলতাম এবং আমরা মনে করতাম যে একজন লোক যদি তার সিগনেচারটা করতে পারে তাহলেই হয়তো তাকে স্বাক্ষর বলা যাবে। আসলে তো তা নয়। শুধু একটা সিগনেচার করতে পেরে আজকের দুনিয়ায়, আজকের জগতে উনি একটা সম্মানের সঙ্গে, একটা আত্মমর্যাদার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচতে তো পারবেন না যতক্ষণ না তাকে আমরা ফিনান্সিয়ালি লিটারেট করছি। যতদিন না উনি টাকা পয়সা, লেনদেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ধারণা না করতে পারছেন, আমরা যতদিন না তাকে ডিজিটালি লিটারেট করতে পারছি। একটা মোবাইল ফোন, হয়তো কিপ্যাড ফোন, এটাতে যদি উনি কাঙ্ক্ষিত মানে যাকে ফোন করতে চাইছেন সেই ফোন নাম্বারটা ডায়াল করতে না পারেন, সেই ফোন নাম্বারটাকে সেভ করতে না পারেন, হ্যাঁ, বা ডিজিটাল আরো কিছু, যেমন ধরুন এখন যে ইউপিআই প্ল্যাটফর্মস গুলো এসছে, জিপে, গুগল পে, নানান রকম, সেগুলোতে টাকা পয়সার আদান প্রদানের ব্যাপারটা বললাম, এটা একদম সাধারণ। তাছাড়া অনেক কিছুই এখন অনলাইনে করতে হয়, সেইগুলো এই ছোটখাটো কাজগুলো করতে পারা, ঠিক আছে, সামান্য কিছু মানে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে। আজকে থেকে হয়তো 20-25 বছর আগে দৈনন্দিন জীবনের জটিলতাটা এতটা ছিল না। তা কাজেই দিনকে দিন এই জটিলতা বাড়ছে এবং এই জটিলতার সঙ্গে তাদের নিজেদের খাপ খাইয়ে নিতে এই ধরনের লিটারেসি গুলো তাদের লাগবে, এবং এটাকেই বলছে ফাংশনাল, যে লিটারেট, যে মানে একদম যে সাক্ষরতা তাকে একটা কিছু কাজ করার যোগ্য করে তুলবে, উপযোগী করে তুলবে। স্যার, আপনারা এই ফুল ফাংশনাল লিটারেসির জন্য নিশ্চিতভাবে একটা পাঠ্যক্রম নির্মাণ করা হয়েছিল। এই যে কারিকুলামটা কি সেন্ট্রালাইজ ছিল নাকি অঞ্চল ভেদে আলাদা ছিল, কি রকম ছিল একটু বলি সেটা। প্রথম দীপ্তি নামে একটা কতগুলো একদম ক্লাস ভিত্তিক 1, 2, 3, 4 যেরকম হয় আমাদের, এরকম কতগুলো বই তৈরি হয়েছিল। সেই বইগুলো তৈরির সময়ও বিভিন্ন রাজ্য থেকে রিসোর্স পার্সনদের নিয়ে গিয়ে এই বইগুলো মানে কনটেক্সচুয়ালাইজ, মানে সেই রাজ্যের উপযোগী করে তোলার জন্য ট্রেনিং ইত্যাদি বিভিন্ন কিছু দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার চিন্তা করছেন, বইয়ের বোঝা কমানো। প্রথমে যদি একজন নন লিটারেট, এখন কিন্তু ইললিটারেট বলা হয় না, মানে কেন্দ্রীয় সরকারের সংজ্ঞায় যারা ধরুন প্রথা মাফিক যে পড়াশুনো, ট্রেডিশনাল মানে এডুকেশনের অ্যারেনাতে যারা আসতে পারলেন না, দোজ হু মিসড দ্যাট ওয়ান ফর সো মেনি রিজনস, তাদেরকে টু মানে ব্রিং দেম আন্ডার ওয়ান আমব্রেলা, এরকম যদি কিছু একটা করতে হয়, তাহলে প্রথমে যদি এরকম এত সমস্ত বইপত্র ওরা দেখে, তাহলে এমনিতেই তো অনীহা তো আছেই, এখন আর শিখে কি হবে, সারাটা জীবন কেটে গেল, তার মধ্যে এটা দেখে তো ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে। তো এই জন্যে অত্যন্ত সুন্দর, মানে ভীষণ সুন্দর একটা প্রাইমার তৈরি করা হলো, উল্লাস প্রাইমার। ওই ততদিনে উল্লাস নামটাও চলে এসছে, উল্লাস প্রাইমার। সেই উল্লাস প্রাইমারটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মানে যখন পড়বেন নন লিটারেটরা, তখন ওদের সমস্ত কিছু, যেমন ধরুন সময় সম্পর্কে ধারণা হবে, টাকার নোট ইত্যাদি এগুলো সম্পর্কে ধারণা হবে, হিসেব সম্পর্কে, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে ধারণা হবে, রিডিং স্কিল তৈরি হবে, আইডেন্টিফাই করতে পারবেন যে জিনিসগুলো
যেমন ধরুন একটা কুকুরের চেহারা দিয়ে, উনি তো জানেন, উনি তো বাচ্চা শিশু নন, শিশুদের শেখাতে হয় দিস ইজ ডগ, ওনাকে সেটা শেখাতে হবে না, উনি সেটা জানেন। কিন্তু উনি কুকুর কথাটা লিখতে, কুকুর বলতেও পারেন, কিন্তু কুকুর কথাটা লেখে কি করে সেটা জানেন না। তা এরকম ভাবে অত্যন্ত সুন্দর প্রাইমার এটা হিন্দিতে তৈরি হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন জায়গায়, শুধু দিল্লিতে নয়, বিভিন্ন অঞ্চলে, এমন আমাদের ত্রিপুরায় হয়েছে, মণিপুরে হয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, আসামে হয়েছে, গৌহাটিতে, বিভিন্ন জায়গায় এরকম কতগুলো অঞ্চল ভিত্তিক ওয়ার্কশপও হয়েছে। আবার দিল্লিতেও একদম ধরুন 5 দিন 7 দিন লম্বা ওয়ার্কশপ হয়েছে। উদ্দেশ্য একটাই, যে এই যে বইগুলো লেখা হয়েছে, এই বইগুলো সম্পর্কে যাতে আমরা যারা মানে এই কর্মসূচিটার মধ্যে আছি, আসলে ডাউন দ্য লাইন তো আমাদেরকেই বোঝাতে হবে, আমাদের নিজেদের ধারণা যাতে পরিষ্কার থাকে, কোনটা দিয়ে কি লার্নিং আউটকাম আমি চাইছি, কি কম্পিটেন্সি আমি তৈরি করতে চাইছি, কি দক্ষতা তৈরি করতে চাইছি, সেইগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হলো। তারপর আমাদের যেটা বলা হলো যে এখন আপনারা আপনাদের যে রাজ্যিক ভাষা, আপনাদের রাজ্যের যে ভাষা প্রচলিত, এমন নয় যে এটা কোনো একটা বাইরের ভাষা চাপিয়ে দিয়ে দেওয়ার হবে না, মাল্টিলিঙ্গুয়াল একটা অ্যাপ্রোচ, এটাও দারুণ ব্যাপার। তো আমরা প্রথম এটাকে বাংলাতে ট্রান্সলেট করালাম, আমাদের রাজ্যের যে রিসোর্স পার্সনরা আছেন, শিক্ষক শিক্ষিকারা, তাদের সহায়তা নিয়ে আমরা বাংলায় ট্রান্সলেট করালাম এবং কনটেক্সচুয়ালাইজ করা হলো। মানে একটু বললে বুঝতে পারবেন, মনে করেন এখন দিল্লির ফিরোজ শাহ কোটলা মানে বিমানবন্দরের নাম এখানে আছে, তো এখানকার আগরতলা বাদ দিন, আপনি ধরুন ধলাইয়ের একজন মানুষকে চট করে বললে ওর কাছে চেহারাটাই, ছবিটাই তো ভাসবে না। আর আপনি জিনিসটা বুঝতে গেলে মনের মধ্যে তো ছবিটা আসতে হবে। কিন্তু এটাকেই যদি আমরা আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর বানিয়ে দিই, তাহলে ওনার চোখে একটা ছবি আসবে। একটা গ্রামের নাম, এখন এটা যদি উত্তরপ্রদেশের একটা গ্রাম হয়, বিহারের একটা গ্রাম হয়, এটা সম্পর্কে তো ওনার ধারণা থাকবে না, তাই না? তো উনি স্বাভাবিকভাবে যিনি পড়বেন উনি নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন না এর মধ্যে। এখন আপনি যদি লিখে দেন যে ধরুন আমবাসা, আমরা বদলে দিলাম ওইভাবে, ধরুন সাহারানপুর উত্তরপ্রদেশের একটা জায়গার নাম, এটাকে বদলে যদি আমরা আমবাসা করে দিই, এরকম ভাবে কনটেক্সচুয়ালাইজ করা হয়েছে, রিলেট যাতে করতে পারে। পাত্রপাত্রীর নাম যেগুলো আমাদের এখানে প্রচলিত, আঞ্চলিক নামগুলো, এই আমাদের যে জনজাতি ভাই বোনরা আছে ওদের নাম, আমরা যারা মানে সমতলবাসী আছি আমাদের নাম, এগুলো এই বইয়ের মধ্যে ঢোকানো হয়েছে, ছবি বদলানো হয়েছে। তো এইভাবে করে করে কনটেক্সচুয়ালাইজ করে বাংলা তৈরি হলো। তার পরবর্তীকালে এটা ককবরকেও ভাষান্তরিত করা হয়েছে এবং জাম্পুই হিলসের জন্য কিছু কিছু জায়গায় যারা বাংলা বা ককবরকে এতটা স্বচ্ছন্দ নন, তাদের হয়তো কিছুটা মানে সুবিধে হয়তো ইংরেজিটা হলে হয়, তাদের জন্য আবার একটা ইংরেজিতেও আমাদের করতে হয়েছে, বাংলা ইংরেজি ককবরক তিনটি ভাষাতেই করতে হয়েছে। তো এই গেল আপনার মানে পাঠ্যবস্তু, কারিকুলাম। এই কর্মসূচিটা রূপায়ণের জন্য স্যার কতজন শিক্ষক নিযুক্ত করা হয়েছিল? এখন এখানে শিক্ষক যে একটা জিনিস কিন্তু পরিষ্কার করতে হবে, এর আগে যে এটা হয়েছে মানে যে যতগুলো কার্যক্রম হতো, সেই কার্যক্রমগুলোর মধ্যে কিন্তু আপনার যারা পড়াতেন তারা তার বিনিময়ে একটা মাসোহারা বা সাম্মানিক যাই বলুন পেতেন, কিন্তু এই প্রথম এটা কেন্দ্রীয় সরকার, এটা অদ্ভুত লেগেছে পুরো মানে এটাই
আপনি এটার মানে ইয়েটা যখন কনসেপ্ট নোটগুলো দেখলে পরেই খুব ভালো লাগবে আপনার। এখানে বলছে যে পুরো কাজটা তো আসলে স্বতঃস্ফূর্ততার কাজ। হুম। জোর করে এটা কাউকে করানো যাবে না। হুম। হ্যাঁ, হুম। টাকা পয়সা দিয়ে বা কোনো প্রলোভন দেখিয়ে করা নয়। একজন মানে one should feel that it is his responsibility to make others হুম। in his locality to make them literate. এটা তার রেসপন্সিবিলিটি, হুম। এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। এইটুকু মানে ধারণা যতক্ষণ বা এই এই মনোভাবটা যখন অনুভূতিটা ভেতর থেকে না আসবে, ততক্ষণ এই কৃত্রিমভাবে কোনো উপঢৌকন কোনো অর্থ বা কিছু দিয়েই কিন্তু কাজটা হবে না। এবং সেই জন্য আমরা এখানে বেছে নিয়েছি এবং মানে ইয়েটাতেও প্রজেক্টটাতেও বলা হয়েছে যে আমাদের নিতে হবে আমাদের নবীন প্রজন্মকে, ছাত্রছাত্রীদের, কলেজ ছাত্রছাত্রীদের। স্কুল ছাত্রছাত্রী, আচ্ছা। বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী, বাহ। কিছু সংখ্যক কলেজের ছাত্রছাত্রী। কারণ সত্যি এই যেগুলো পড়ানোর মানে যেই যে মানে পাঠ্যক্রমটা ছিল সেটা পড়াতে খুব হ্যাঁ, একদম মানে মানে সাংঘাতিক বুঝতে কিছু সেটা তো নিশ্চিতভাবে। ডিগ্রি বা হুম। এরকম লাগবে তা নয়। তো সেই অনুসারে ক্লাস 8 অনওয়ার্ডস আচ্ছা। বাচ্চাদের হ্যাঁ, হ্যাঁ। আমরা নিয়েছি। খুব বেশি মানে বেশি সংখ্যায় তাহলে ওরা অনেক উদ্বুদ্ধ আগ্রহ ছিল বেশি। আগ্রহটা ওদের বেশি ছিল। হুম। হুম। ওদেরকে যখন বোঝানো হয়েছে যে হুম। তোমার দাদু, দিদা, তোমার বাড়ির লোক যদি উম অক্ষর না চেনে, যদি সংখ্যা না চেনে, হুম। তাহলে তোমার এই পড়াশোনাটার মানে কি? হুম। 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 হ্যাঁ? ওইভাবে যখন ওদের ভেতরে এটা করা হয়েছে, আচ্ছা। ইনকালকেট করা হয়েছে এই কনসেপ্টটা, তখন কিন্তু ওরা ভীষণ স্বতঃস্ফূর্তভাবে একদম ভলেন্টারিলি হুম। হুম, একদম স্বেচ্ছাসেবী হিসেবে হুম। হুম। ওরা এগিয়ে এসছে আচ্ছা। এবং ওদের সঙ্গে কিছু সংখ্যক কলেজ স্টুডেন্ট, হুম। কলেজের টিচারও ছিলেন। স্কুল টিচারদের ভূমিকা তো বিরাট। ওদেরকে উদ্বুদ্ধ করার কাজটাই টিচারদের ছিল। হুম। তারপর ধরুন এই যে আইএএসসি, হুম। হুম। ডায়েট, এই হ্যাঁ, সমস্ত কলেজের যে শিক্ষার্থীরা হ্যাঁ স্যার। এবং অনেক রিটায়ার্ড টিচার, অনেক রিটায়ার্ড এমপ্লয়ি, হুম। অনেক রিটায়ার্ড মানে সশস্ত্র বাহিনীর আর্মি পার্সোনালরা, হুম। এইরকম ওরা এগিয়ে এসছেন ব্যাপক সংখ্যায়। আচ্ছা স্যার। তো আমাদের এখানে ছাত্রছাত্রীদের হিসেবটা আমাদের কাছে আছে 2228 জন। আচ্ছা। 2228 জন স্টুডেন্টকে নিয়ে আমরা একটা একটা কি বলবো, একটা বাহিনী বলতে পারেন, রেজিমেন্ট। আচ্ছা। তাদের কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে? তাদেরকেও ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা স্যার। হ্যাঁ, মূলত তাদেরকে এই পাঠ্যক্রমটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যে এটা বোঝাবে বা পড়াবে, হুম। তোমরা কি চাইছো ওদের কাছে, ওদের মধ্যে কোন দক্ষতাটাকে তোমরা মানে প্রকাশ করাতে চাইছো, প্রস্ফুটিত করতে চাইছো। হুম। হুম। হ্যাঁ, এটা পড়ানোর পরে হুম। তুমি ওদের কাছ থেকে লার্নিং আউটকাম হিসেবে হুম। হুম। হ্যাঁ হুম। কি মানে আশা করবে, আচ্ছা। এই জিনিসটাকে ওদের বোঝাতে, বুঝতে এইটুকুই হবে। বোঝানো হয়েছে ওদেরকে। আচ্ছা। ওরা নিজেরাও উৎসাহিত হয়েছে আচ্ছা। ব্যাপারটায়। ওইভাবে তো মানে পাঠ্যক্রম মানে উম, ওই ওই চিন্তায় তো ওরা এর আগে নিজেরা পড়েনি না, কখনো। নিশ্চিতভাবে। এটা তাদের জন্য প্রথম অভিজ্ঞতা একদম ছিল। একদম। স্যার, এই কর্মসূচির জন্য যে সম্ভাব্য শিক্ষার্থী তাদের কিভাবে শনাক্ত হ্যাঁ, বা বাছাইকরণ করা এটাতেও হচ্ছে? কিন্তু এই ছাত্র শিক্ষকেদেরই ভূমিকা। কারণ এটাতে আমরা প্রত্যেকটা স্কুলকে কাজে লাগিয়েছি। প্রত্যেকটা স্কুলের যে স্টুডেন্ট এবং টিচার্সরা, হুম। হুম। এদের মধ্যে আহ, সবাই তো সমান হবে না, এটা তো নিশ্চয়ই। সত্যি কথা। যারা উৎসাহী হুম। তাদেরকে নিয়েই গ্রামে গ্রামে, হুম। ডোর টু ডোর, একদম হুম। দাঁড়ে দাঁড়ে বলতে পারেন, হুম। হুম। হ্যাঁ, সমীক্ষা চালানো হয়েছে। হুম। হুম। তো সেই সমীক্ষায় আপনি বলতেই পারেন যে সবাই সঠিক তথ্য দিয়েছে কিনা হুম। তর্ক সাপেক্ষ, কিন্তু আহ, যেহেতু একই অঞ্চলের হুম। এই বাচ্চাগুলোর বাড়িও তো এই অঞ্চলের, হ্যাঁ, ওদেরও তো জানা আছে। অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ, তাদের এই সম্পর্কে। জানা আছে যে এই বাড়ির এই এখানে
হ্যাঁ, দাদু দিদা ওরা আছেন, বা আহ, কাকু কাকি এরকম সম্পর্কিত লোকরা আছেন যারা কোনোদিন হয়তো সুযোগই পাননি স্কুলের গণ্ডিতে প্রবেশ করার। আচ্ছা। তো তো এইভাবে সমীক্ষা চালিয়ে আমরা মোটমাট ধরুন 40,000-এরও ওপর হ্যাঁ মানে শিক্ষার্থী আমরা বাছাই করা হয়েছে। বাছাই করা হয়েছে। আচ্ছা স্যার। আর সংখ্যাটা আরেকটু বেশি, কিন্তু অনেকে এর মধ্যে আবার ছিলেন যারা ধরুন একদমই মানে অনাগ্রহী, একদমই রাজি নন, আচ্ছা। বা খুব বেশি বয়স বয়স হয়ে গেছে, আচ্ছা। শরীর মানে নিজের শরীরই নিজে ইয়ে করতে পারে না, আর এগুলো কি করবে। আবার আচ্ছা। এমনও মানে পাওয়া গেছে যথেষ্ট বয়স কিন্তু তারপর আগ্রহ উৎসাহ রয়েছে। আগ্রহ বিরাট। আচ্ছা। স্যার, এই শিক্ষার্থীদের জন্য কি কোনো বয়স সীমা নির্ধারিত ছিল? হ্যাঁ, বয়সসীমা নির্ধারিত ছিল। এটা তো জানেন যে 6 থেকে 14 বছর, হুম, হুম। এটা RTE, রাইট টু শিক্ষার এডুকেশনের অধিকার। আন্ডারে, হ্যাঁ। ঠিক আছে। 14 এর পরের এজ গ্রুপটাকেই ধরা হয়েছে, মানে 15 প্লাস, আচ্ছা। ঊর্ধ্বসীমা কিছু নেই, কিছু নেই। 100 হতে পারে, আমৃত্যু অবধি। আমৃত্যু অবধি। আচ্ছা। যে কোনো এজ গ্রুপের, মানে 15 বছর এবং তদূর্ধ্ব, তার থেকে বেশি বয়সের যে সমস্ত মানুষ কোনো কারণে শিক্ষাঙ্গনের আওতায় প্রবেশ করতে পারেননি, ট্রেডিশনাল এডুকেশনে তারা একদম, সুযোগ পাননি। হ্যাঁ, তাদের সময় তাদেরকে নিয়েই আমাদের কাজ, তাদেরকেই আমরা এখানে মানে চেষ্টা করেছি, এবং তারাও বিরাট ভাবে মানে আমাদেরকে সহায়তা করেছেন, এবং সেই জন্যেই আজকে ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে আমরা সগর্বে বলতে পারি যে আমরা একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য। স্যার, এই যে ক্লাসরুম ছিল, মানে এই বেসিক এডুকেশন দেওয়ার জন্য তাদেরকে, তো এই ক্লাসরুম তো নিশ্চিতভাবে ট্রেডিশনাল ক্লাসরুমের মতো ছিল না স্যার। তো এই ক্লাসরুমের চ্যালেঞ্জটা কিরকম ছিল? বলছি ব্যাপারটা। ক্লাসরুম বলতে ধরুন এমনিতে তো সামাজিক চেতনা কেন্দ্র হিসেবে আমরা কিছু স্কুলকে ব্যবহার করেছি। আচ্ছা স্যার। তো স্কুল সেখানেই ব্যবহার করা গেছে যেখানে ধরুন একটু বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছেন। স্কুলের ক্লাসরুম আমরা মানে ব্যবহার করেছি। আচ্ছা, সেটা অনেকটাই প্রথাগত ক্লাসরুমের মতো। আচ্ছা। যদিও সময়টা ভিন্ন। আচ্ছা। হ্যাঁ, হয়তো বন্ধের দিন আচ্ছা। কিংবা ছুটির পর আচ্ছা। সুবিধা মতো, কোনো ফ্লেক্সিবিলিটি, টোটাল ফ্লেক্সিবল, আচ্ছা। কোনো রিজিডিটি নেই এখানে, এই সময়ই করতে হবে, এতটা থেকে এতটা না, এটা না। এটা অ্যাকর্ডিং টু দ্য কনভেনিয়েন্স অফ দ্য লার্নার্স অ্যান্ড ভলেন্টারি টিচার্স, they will decide at what point of time it will be convenient for them, and accordingly মানে they have taken their classes. কিন্তু যেখানে ধরুন মাত্র 2-3 জন শিক্ষার্থী, যেখানে বয়স্ক শিক্ষার্থী, সেই সব জায়গায় কিন্তু আমাদের যে ভলেন্টিয়ার টিচাররা অদ্ভুত কাজ করেছেন। বাড়িতে গিয়ে উঠোনে হয়তো মানে কিছু মানে মাটিতে চাটাই বা ওই ধরনের কিছু পেতে, সেটাকে দে হ্যাভ কনভার্টেড দ্যাট মানে অ্যারেনা ইনটু এ ক্লাসরুম। আপনি শুনলে খুব ভাল লাগবে, কেউ কেউ বাজারের মধ্যে ক্লাসরুম করেছে। বাজার বার, এটা জানেন নিশ্চয়ই। এখনো যদিও আগের থেকে বদলে গেছে, তাও এখনো কিন্তু মফস্বলে একটা নির্দিষ্ট দিন চিহ্নিত থাকে, যেটা বাজার বার, হাটের দিন। ঠিক ওই হাটের মধ্যে বসে এই ভলেন্টিয়ার টিচাররা, এই শিক্ষক মশাইরাই বেশি অবশ্য, কিরকম ইনোভেটিভ দেখুন। এগুলো কিন্তু কেউ ওদেরকে শেখায়নি। সেখানে বসে তারা শিখিয়েছেন যে এই যে এখানে আলু কিনতে আসছে, এখানে ধরুন 1 কেজি 250 আলুর দাম, এইখান থেকে ক্যালকুলেশনটা করছে, একদম প্র্যাকটিক্যাল, একদম জীবনটাকে নিয়ে জীবনের সঙ্গে মিলিয়ে ক্লাস করানো। অনেকে করেছেন ব্যাংকে গিয়ে, ঠিক আছে, ব্যাংকে গিয়ে কারেন্সি সম্পর্কে জ্ঞান,
এটিএম এ নিয়ে গিয়ে এটিএম চালানো দিয়ে 1-2 কনসেপশন আনানো, আচ্ছা। মানে এত ইনোভেটিভ আমাদের বাচ্চারা, এত ইনোভেটিভ। আমরা ওদেরকে, মানে আমরা তো মনে করি ওরা কিছুই বোঝে না কিছুই, কিন্তু ওদেরকে যদি দায়িত্ব দেওয়া যায় না, হুম, এটা কিন্তু সাংঘাতিক। আমার কিছুটা ধারণা আছে, ওই যে 5 তারিখ তো 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস, 4 তারিখ বাচ্চারা ক্লাস নেয় না? হুম, তো আমার এইটা খুব, মানে আগে মানে প্রথম থেকেই আমার খুব একটা কৌতূহল যে বাচ্চাদের ক্লাস ওদেরকে না বুঝিয়ে ওরা যাতে মানে টেন না পায়, তাহলে তো সচেতন হয়ে যাবে। হুম, হুম। ওদেরকে মানে একদম না বুঝতে দিয়ে ওরা কি পড়ায়, অপূর্ব, অসাধারণ, আমি তখনই দেখেছি। কাজে আমার কিছু একটা ধারণা ছিল। এখন যখন বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যেতাম ভিজিটে, হুম, হুম। গিয়ে এইগুলো দেখে তখন মনে হচ্ছে যে আরে সর্বনাশ, এরা ছাত্র কোথায়, এরাই তো শিক্ষক, এদের কাছ থেকে তো আমাদের শিখতে হবে। যতদিন মানে বাঁচি ততদিন শিখি, যে কথাটা, এটা এত সত্যি কথা। হুম, হুম। হ্যাঁ, এই চ্যালেঞ্জটাকে ওরা মানে ওদের স্ট্রেংথ হিসেবে নিয়েছে। উইকনেস যেখানে, হুম। যেই জায়গাগুলো দুর্বল জায়গা, সেই দুর্বল জায়গাগুলোকে ওরা সবল জায়গায় পরিণত করেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে বসার জায়গা নেই। হুম। ওরা একটা নিজেরাই একটা সেখানে হয়তো মানে আসরের মতো বসিয়ে, হুম। হ্যাঁ? এমনও মানে এক মাস্টারমশাই থেকে শুনেছি যে ওই সন্ধ্যার পর মানে বিভিন্ন রকম জনজাতিদের যে বাদ্যযন্ত্র, হুম, হুম। সেগুলো বাজিয়ে টাজিয়ে লোকদের জড়ো করে, এটাই ওনার একটা কৌশল ছিল। হুম, হুম। সবাই আসবে, এখানের মধ্যে উনি এই মানে ইয়ের বোলে, হুম। বোলের মধ্যে, বোলের মধ্য দিয়ে তিনি বিভিন্ন শব্দের হ্যাঁ, হ্যাঁ। অ্যালফাবেটের হুম, উচ্চারণের হুম। এগুলো শেখাতেন। আচ্ছা। কতটা ইনোভেটিভ আপনি ভেবে দেখুন তো, ভাবতে পারেন কি? খুবই ইনোভেটিভ। স্যার, এই যে উল্লাসের এই কর্মসূচি শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের জীবন দক্ষতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণকে কি অন্তর্ভুক্ত করে? একদম। উল্লাস আসলে একটু আগে যেটা বললাম, কি হয়েছে? লাইফ লং লার্নিং। এটা কিন্তু ঐরকম নয়। আগে যে কতগুলো পড়না লেখনা অভিযান-টভিযান যেগুলো চলতো আরকি, সেগুলো একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলতো। হুম, এটা কিন্তু তা নয়। এটা লাইফ লং লার্নিং। তাহলে এখন আমরা কি ১ম পাড়াওটা আমাদের গেছে। হুম। ১ম ধাপটা আমরা অতিক্রম করতে করেছি। হচ্ছে। ১ম ধাপটা কি ছিল? যে তাদের সামান্য, সামান্য মোটামুটি একটু পড়তে পারা। রিডিং, বেসিক ঠিক আছে, নিউমেরিক্যাল এবিলিটি একদম। এগুলো। সামান্য কিছু লিখতে পারা, হুম। একটু ছোটখাটো গুণ গুণবাগ অঙ্ক করতে, গুণ-ভাগ, যোগ-বিয়োগ, গাণিতিক হিসাব যেটা। হিসেব-টিসেব গুলো করতে পারা। যেগুলো যতটা করতে পারলে তার নিজের দৈনন্দিন কাজকর্মগুলো চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটার প্রতি আমাদের শিফট করব আমরা, হুম, হুম, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। হুম। স্কিল ডেভেলপমেন্ট, এবং এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই তাদের সামনে প্রত্যেকেরই কোনো না কোনো, প্রত্যেকেই কিন্তু একটা না একটা জায়গায় ইউনিক আছে। হুম, ঠিক আছে? হুম। তো এর মধ্যে যারা ধরুন একদম খুব বেশি বয়স্ক, হয়তো তাদের কতটা আমরা মানে মোটিভেট করতে পারবো জানি না এখনো। হয়তো তারাই অনেক বেশি হবেন, তাও হতে পারে কিন্তু। তাও হতে পারে। তাও হতে পারে। তবে এক্সপেক্টেড যারা ধরেন মাঝবয়সী বা হুম, যুবক বা ওই ধরনের যে সক্ষম। সক্ষম জনগোষ্ঠী, হুম, ওদের কাছে তো আমাদের একটা অল্টারনেটিভ একটা বৃত্তি তুলে দিতে হবে, তাই না? তো এখন এইখানে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, হুম, ঠিক আছে? হুম। এগুলো যেগুলো এমন একদম বাইরে থেকে কোনো রকেট সায়েন্স নয়। যেগুলো গ্রামেই হয়, হুম। ঠিক আছে? মৃৎশিল্পী, এখন তো হারিয়ে যাচ্ছে এই সমস্ত শিল্প। এইগুলোকে পুনরুদ্ধার করে এই সমস্ত দক্ষতাকে অ্যা আবার বিকশিত করা। বিকশিত করে সেটার সাহায্যে একটা মানুষের মানে পেশাগতভাবে যদি তাকে আমরা সমর্থ করে তুলতে পারি, সেটাই কিন্তু এই পুরো যে উল্লাস যে প্রয়াসটা, এই প্রয়াসের সার্থকতা বলে বিবেচিত হবে। আচ্ছা, আচ্ছা।
তো এই কর্মসূচির আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। তো এই কর্মসূচির আগামী দিনের যে লক্ষ্যমাত্রাগুলি সেটা যদি স্যার সংক্ষেপে বলেন আমাদের। এই আগামী দিনের লক্ষ্যমাত্রা ওই যেটা আমরা বললাম, আসলে দেখুন এই পরীক্ষাটার কথাও মানে সঠিক মানে আসলে ছোট্ট কথায় বলতে গিয়ে আর যেটা হয়, একটা কথা বলতে গিয়ে আর একটা কথা চলে আসে, সেই জন্য পুরোটা মানে বলতে পারিনি। এই যে পরীক্ষাটা কিন্তু ভাববেন না যে এই একটা হয়তো কোনো কিছু ওরা নিজেরাই করে, তা নয়। একদম এই পরীক্ষার প্রশ্ন এটা কিন্তু দিল্লি থেকে তৈরি হয়ে আমাদের এখানে আসে আচ্ছা ইংরেজিতে। আচ্ছা, সেই প্রশ্নটাকে কিন্তু আমরা অনুবাদ করা। ট্রান্সলেট করি। যেখানে ইংরেজিতে পরীক্ষা দেবে, যেমন ধরুন জম্পুই হিল, সেখানে ইংরেজিটা পাঠিয়ে দিই এবং আমরা রিকুইজিশন এনে কোন জেলাতে কোন কেন্দ্রে কটা, হ্যাঁ, সেইভাবে করে করে কিন্তু আমরা কতজন পরীক্ষার্থী শেষ অবধি পরীক্ষায় বসেছিলেন? শেষ ওই যে বললাম প্রায় 40,000-এরও উপর, হুম, হুম। এবং তাদের মানে পাশের হারও মানে খুবই ভালো, 96%-এর উপরে। আচ্ছা, হ্যাঁ, তো ওই এখন খাতা দেখা বলতে পারেন যে ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন তো বাইরে থেকে এসছে, হুম, খাতা তো আপনারাই দেখলেন, খাতা ঠিক আছে, খাতা হুম, এখানে আমরা লোকালি দেখেছি। এই খাতার এই যে এগুলো কিন্তু আবার দিল্লি যাচ্ছে এনআইওএস এর কাছে, আচ্ছা, এনআইওএস সার্টিফিকেশনটা দিচ্ছে, আচ্ছা, সার্টিফিকেটটা এনআইওএস দিচ্ছে। এখন ওই যেটা আপনি বললেন যে ভবিষ্যতে, হুম, ভবিষ্যতে আমাদের এটাও একটা ইয়ে থাকবে, আমরা মিনিস্ট্রির সঙ্গে আমরাও কথা বলবো। মিনিস্ট্রি নিজে তো ভাবছেনই, হুম, আমরা আমাদের দিক থেকে যদি কিছু ইনপুট দেওয়ার থাকে সেটা আমরা দেবো, যে এই এনআইওএস এর মাধ্যমে হুম। এদেরকে আরো একটু মানে ইয়ের দিক ডিগ্রিটা দিয়ে, হ্যাঁ মানে পড়াশোনার দিক দিয়ে যদি পড়াশোনার দিক দিয়েও হ্যাঁ, আরো কতটা এগিয়ে নেওয়া মাধ্যমিক যায়, 12 যদি ওই দেওয়া ধরনের মাধ্যমিক টাধ্যমিক ওই ধরনের 12 ও যদি দেয় ওই হায়ার ওই সেকেন্ডারি, ওই একটা হ্যাঁ, কিন্তু একটা উদ্দেশ্য সুযোগ আমাদের রয়েছে। থাকবে, কারণ আচ্ছা, যেহেতু এটা এই প্রোগ্রামটা লাইফ লং লার্নিং, হুম, হুম, জীবন ব্যাপী, হুম, হুম, হ্যাঁ, শিক্ষার একটা প্রয়াস এটা। তো এটা একটা, তারপর বললাম স্কিল ডেভেলপমেন্ট, হুম, হুম, তারপর হচ্ছে বিভিন্ন ইয়েতে তাদেরকে সংযুক্ত করে দেওয়া, আহ, ধরুন আউটসোর্সড যে সমস্ত বৃত্তিগুলো আছে আউটসোর্সিং এর মাধ্যমে যেগুলো হ্যাঁ, হ্যাঁ, আহ, নেওয়া হয়, হুম, হুম, হ্যাঁ, সেগুলো সেগুলোর জন্য তাদেরকে যোগ্য করে তোলার জন্য তাদের ট্রেনিং হুম, হুম, প্রদান করা, এই বিভিন্নভাবে মোটমাট যাতে সম্মানের সঙ্গে তারা বাঁচতে তাহলে পারেন। অনেকগুলি কর্মসূচি রয়েছে অনেকগুলি সামনে। কর্মসূচি সামনে রয়েছে এবং একটা একটা করে পর্যায়ে আমরা অতিক্রম করে করে, হ্যাঁ, এক মানে আমরা আমাদের পুরো দেশটাকেই হুম, একটা সম্পূর্ণ মানে স্বনির্ভরশীল, আত্মনির্ভরশীল দেশে পরিণত করতে চেষ্টা, এটাই আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমরা আমাদের রাজ্যের ফুল ফাংশনাল লিটারেসি সম্পর্কে বিস্তারিতভাবে স্যারের কাছ থেকে জানলাম। আজকের মতো মুখোমুখি স্টুডিও ত্রিপুরা আমরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার। নমস্কার।